আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবিরাম বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। নিষিদ্ধ থাকলেও আতশবাজি ও রঙিন ফানুস উড়িয়ে নববর্ষ বরণ করল দেশবাসী। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশা বেড়েছে গ্রামীণ জনপদে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শাস্তি প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা চান কিষাণকি মাঝিরা। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। অগ্নি দুর্ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কমিটি। এবং চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে তলানিতে। গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি, ধান চাষে নিষেধাজ্ঞা, ফলন বিপর্যয়ের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে পল্লীকবি জসীমউদ্দিনের ১২৩তম জন্মদিন আজ। ফরিদপুরে নেই কোনো আয়োজন, বাড়িটি পড়ে আছে এবারে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৫। পুরনো বছরের সব গ্লানি মুছিয়ে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতেই চারদিক থেকে ভেসে আসতে থাকে আতশবাজির বিকট শব্দ। নিষিদ্ধ থাকলেও ওড়ানো হয় ফানুস। বিদায়ী বছরের সব প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে নতুন আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে মধ্যরাতেই বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশের মানুষ। ঢাকা সহ সারা দেশে ব্যাপক উৎসবে মেতে ওঠেন অনেকে। বাসার ছাদে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। একের পর এক আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে নতুন নববর্ষের রাত। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। রাজধানীর নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির ছাদেই নতুন বছরকে বরণ করতে মানুষের উৎসাহ উদ্দীপনার নেই কমতি। আতশবাজি, গান বাজনায় নতুন বছরকে উদযাপন করেন দেশবাসী। তবে আতশবাজিতেই যেন আনন্দ। প্রত্যেক বাড়ির ছাদ থেকে ফোটানো হয় আতশবাজি। ছোট থেকে বড় দল বেঁধে সকল বয়সের মিলন মেলা হয় প্রত্যেকটি ছাদে। নতুন বছর মানেই নতুন আশার সঞ্চার, নতুন স্বপ্ন সবার মাঝে। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক জীবন, সুন্দর হোক বছর। দেশে শান্তি নেমে আসুক, সবাই আমরা নিজেদের সুষ্ঠু কাজে সফল হই, এই প্রত্যাশা নিয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ২০২৫ আমাদের জন্য নূতনত্ব বয়ে আনবে, এটাই আমরা আশা করি। সবাই মিলেই আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নতুন বছরে চাই আমাদের গত বছরগুলোতে যত আমাদের নেগেটিভ দিক ছিল এগুলো আমরা যাতে কাটিয়ে আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাপি নিউ ইয়ার। অনেকেই নিজে আতশবাজি না ফোটালেও নববর্ষের রঙিন আকাশ দেখতে ভুল করেন না। তারাবাজি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরই হয়, এই বছরও এরকম ঠিক মতো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বিকট শব্দে গাছের পাখিদের সমস্যা হয় তা নিয়েও ভাবায় অনেককেই। আতশবাজির পরদিন সকালে দেখা যায় অনেক পাখিগুলো মারা যায়, তো এই জন্যই মেনলি কেউ এখানে আমাদের বাসার সবাই আতশবাজি ফোটানো হয়নি। ইতিহাস সৃষ্টি করা ২০২৪-এর গণঅভ্যুত্থানের বছর শেষ হয়ে ২০২৫-এ পা দিল বাংলাদেশ। নতুন বছরে নতুন সূর্যের আলোয় পুরনো হিংসা বিদ্বেষ শত্রুতা সব ভুলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরের তেমন আয়োজন না থাকলেও ২৪শে জুলাই বিপ্লবের পর দেশ নিয়ে প্রত্যাশা বেড়েছে গ্রামীণ জনপদে।
বিশেষ করে সরকারের নেওয়া জরুরি সংস্কার যৌক্তিক জানিয়ে দ্রুত একটি অবাধ জাতীয় নির্বাচনে তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গ্রামের কিষাণ মাঝিরা। এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফজরের আজান আর পাকপাখালির ডাকে শুরু হলো নতুন এক ভোরের। ঘন কুয়াশায় প্রাণ প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন, তবুও থেমে নেই গ্রামীণ জীবন। পরিবর্তনের আশায় কাজে ছুটছেন সবাই। ২৪ জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তে ভেজা স্বাধীন ভূখণ্ডে এই নতুন আলো তাই একটু অন্যরকম, যেন এক স্বৈর শাসকের দীর্ঘ দুঃশাসন পেছনে ফেলে নতুন বছর ২০২৫কে স্বাগত জানালো। ২৪-এর যে স্বাধীনতা আমরা অর্জন করছি, সেই স্বাধীনতা অর্জন যাতে করে বাংলাদেশের মানুষ ধরে রাখতে পারে। দেশের থেকে কোটি কোটি টাকা লুটতরাজ হয়েছে, এ থেকে যেন মানুষ মুক্তি পায়। ছত্রিশ জুলাই বা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ৩ দিনের মাথায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রায় ৫ মাসে। সংস্কার বিষয়ে অত কিছু না বুঝলেও জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান এই কিষাণ মাঝিরাও। নির্বাচনটা সংস্কার পরে হবে, আগে সংস্কার চাই আমরা, সংস্কারের পরে আমরা চাই একটা ভালো সুস্থ নির্বাচন। সাধারণ মানুষ দেশের যে পরিস্থিতি এটা মানে ভালো নাই। স্বাধীনতা ৫৩ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ এসব প্রান্তিক মানুষ। তবে ছাত্র আন্দোলনের পর তারা এখন আশাবাদী, জবাবদিহিতার বাংলাদেশ হবে এবার। হাসিনা যা করছে এটি ভালো করে নাই, আর লোকজনও ভালো করে নাই। পাচার করে টাকা পয়সা লুটপাট করে জায়গায় জায়গায় নিয়ে গেছে। যার যার ক্ষমতার জোরে দল বাদলের কারণে মারামারিও। বর্তমান এবং আগামীর সরকারের কাছে তাদের প্রত্যাশা স্বল্প মূল্যে নিত্যপণ্যের, অসহনীয় দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। সামনে যারা আসবে তারা যাতে ভালো মতন পরিচালনা করতে পারে, এখানে জবাবদিহি থাকে। দাম কম হোক, দেশ শান্তি মতন চলুক। আমার পছন্দ যদি না হয় আবার উচ্ছেদ করব। এখন তারা ছাত্রের ভিতরে একজন নেতা হোক, আমি এটাই চাই। সেই সঙ্গে জুলাই বিপ্লবে যারা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও উঠে এলো। এক ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ২০২৪-এ একটা বড় রকমের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ২০২৫-এ বৈষম্যহীন বাংলাদেশ দেখার যে আকাঙ্ক্ষা ছাত্র শ্রমিক জনতা সবার মধ্যে রয়েছে, সেটা কতটা বাস্তবে রূপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। কেননা একদিকে সংস্কারের চাপ রয়েছে, অন্যদিকে চলমান অস্থিরতাও রয়েছে দেশে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিও রয়েছে। তবে সবাই বিশ্বাস করেন ছাত্র শ্রমিক জনতার যে রক্তের উপরে, অর্থাৎ শহীদদের রক্তের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা আর করবে না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ। বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশন থেকে সচিবালয় অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এক ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নিকাণ্ডের দিন ৭ নম্বর ভবনের ৬ তলার করিডোরের সিসি ক্যামেরার ফুটেজ এটি। এতে দেখা যায় রাত ১টা ৩২ থেকে ১টা ৩৯ মিনিটের মধ্যে বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশনের কারণে লাগাতার স্পার্কের সৃষ্টি হয়। পরে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে
এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সিআইডির সংগ্রহ করা ভিডিও ও তথ্যের সাথে তদন্ত কমিটির তথ্যের ৯৯% মিল পেয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা আরো বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব, সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরো বেশি নিশ্চয়ক হবে। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, দুটা পুরোপুরিভাবে মিলে গেছে। এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই নাই। অন্যদিকে সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না। সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দিবে কমিটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামি আকাশ মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 7 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোর্শেদুল আলমের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় আসামি আকাশ মণ্ডল। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, রিমান্ডে আকাশ মণ্ডলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাস্টার মাইন্ড হিসেবে ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে সে। গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের 7 খুনের ঘটনায় অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে মামলা করে জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এই আকাশ মণ্ডল সে মাস্টারমাইন্ড হিসেবে ঘটনা সম্পৃক্ততা স্বীকার করে সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেওয়ার জন্য মত প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় তার 164 জবানবন্দি আজকে 31/12/2024 তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর তলানিতে নেমেছে। এসব এলাকায় গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। সংকট মোকাবেলায় ধান চাষে নিষেধাজ্ঞা দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। ফলে আসন্ন ইরি বোরো মৌসুমে কৃষকদের বিপুল পরিমাণ জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিব মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁপাইনবাবগঞ্জে ইরি বোরো ধানের ভরা মৌসুমে ফসলের জমিতে সেচ কাজের প্রধান অবলম্বন গভীর নলকূপ। ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত নির্বিঘ্ন ছিল কৃষিকাজ। তবে বছরের পর বছর ধরে এভাবে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর ঠেকেছে তলানিতে। বরেন্দ্র ভূমি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল ও গোমস্তাপুর এলাকায় এখন গভীর নলকূপেও পর্যাপ্ত পরিমাণ পানি উঠছে না। ফলে অব্যাহত পানি সংকট মোকাবেলা ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ইরিতে আপনার পানি চাষটা বেশি লাগবে, এই কারণে এই যে ডাল, এই যে মুসরি, গম, বুট এই চাষগুলো করতে বলেছে। বন্যা অফিস থেকে আমাকে বললো যে পানি তো সেদূর সংকট হয়েছে এখন, তো আমরা এত দূর তুমি আবাদ দিবা না, মোটামুটি এখন কি যে আছে 50 বিঘা কি 100 বিঘা, তুমি অর্ধেক কমাইবা ধানের সংখ্যায়। একটি নলকূপের সেচ স্কিমের অর্ধেক জমিতে ইরি বোরো চাষ করা যাবে, বাকি অর্ধেক জমিতে চাষ করতে হবে অন্য ফসল, যে ফসলে তেমন সেচ লাগে না। বিএমডিএ এর নতুন সিদ্ধান্তে কৃষকের মাঝে নেমে এসেছে হতাশা। ইরির আবাদে যথেষ্ট পরিমাণ পানি লাগে, কিন্তু সেই পানিটাকে আমরা পাবো না। আমরা যে পানির আমাদের প্রয়োজন সে পানিটা আমরা পাচ্ছি না। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এমন উদ্যোগ বলে জানান বিএমডিএ এর এই কর্মকর্তা। বিএমডিএ এর নতুন সেচ নীতিমালার কারণে এবার ইরি বোরো চাষ অর্ধেকে নেমে আসার আশঙ্কা রয়েছে। ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে বিষয়টি ভেবে দেখার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পল্লীকবি জসীমউদ্দিনের 123তম জন্মদিন আজ। গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন তিনি। কিন্তু দিনটি উপলক্ষে কবির জন্মস্থান ফরিদপুরে নেই তেমন আয়োজন। তার স্মৃতি বিজড়িত বাড়িটি পড়ে আছে অযত্ন অবহেলায়। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা।
তার কবিতায় দোল খায় প্রকৃতি, গ্রাম বাংলার নদী, মাঠ, সর্বস্তরের মানুষের জীবন জীবিকা, এমনকি বেদেপল্লীর কাব্যগাথা। নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট সহ প্রতিটি রচনা সমৃদ্ধ করেছে বাংলার সাহিত্য। তিনি পল্লীকবি জসিমউদ্দিন। বাংলা সাহিত্যে যার অবদানের তুলনা হয় না, তার বাড়িটি এখনও পড়ে রয়েছে অবহেলায়। নানা সময়ে বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি কখনো। অযত্নে নষ্ট হতে বসেছে কবির ব্যবহৃত জিনিসপত্র, নেই দর্শনার্থীদের জন্য কোনো ব্যবস্থা। জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর করা হলেও সেটি সমৃদ্ধ নয়, ফলে এখানে আসা কবি ভক্তরা ফিরে যান হতাশা নিয়ে। তার নাম ডাক যশ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, বিশেষ করে তার নকশি কাঁথার জন্য, কিন্তু এখানে এসে আমরা পুরোটাই হতাশ হতে হয়েছে। তার যে মূল জিনিসপত্র সেগুলো অবহেলায় অযত্নে এখানে নষ্ট হচ্ছে। এরা পরিবার যদি এটা সিনসিয়ারলি এগিয়ে আসতেন তাহলে জসিমউদ্দিনকে আরো পরিষ্কারভাবে মানুষের এই প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। পল্লীকবির স্মৃতি বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান কবি প্রেমীদের। এই জায়গাতে আমার মনে হয় যে আর একটু সংস্কারের প্রয়োজন আছে। তো আমরা আশা করবো যে পল্লীকবি জসিমউদ্দিনের যে বাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হোক এবং আরো বেশি বরাদ্দ দিয়ে ওইটাই একটি পূর্ণাঙ্গ একটা সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হোক। ওই পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ঘিরে যে মেলা হয় অথবা যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করতে পারে। জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনে সীমাবদ্ধ না রেখে বছর জুড়েই কবির বাড়ির আঙিনায় ভক্ত অনুরাগীরা আসতে পারে এমন উদ্যোগ নেয়ার দাবি জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 1 জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় 2 ঘন্টা কমানো হয়েছে। এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, সিএনজি স্টেশন আগের সময়কাল থেকে 2 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত পুনরায় নির্ধারণ করা হলো। এদিকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক নানা আয়োজনে 2025 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা মধ্যরাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য সংস্কৃতি অনুযায়ী নতুন বছরের আগমনে মেতে ওঠে। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। একই সময় নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার আর সিডনি হারবার ব্রিজের দৃষ্টিনন্দন আতশবাজি মুগ্ধ করে লাখো মানুষকে। লন্ডনের বিগ বেন ও টেমস নদীর তীরে জমকালো আতশবাজির মাধ্যমে নববর্ষ করে ব্রিটেনবাসী। প্যারিসের আইফেল টাওয়ারের আলোকিত সৌন্দর্য এবং রোমের ঐতিহাসিক স্থানে উৎসব আনন্দে মেতে ওঠে সবাই। জাপানে মন্দিরে ঘণ্টাধ্বনি দিয়ে নতুন বছর শুরু হয়। বছরের শেষ দিনে ঐক্যবদ্ধ হলেন নড়াইলের সাংবাদিকরা। জেলায় কর্মরত সাংবাদিকদের 4টি ভিন্ন প্রতিষ্ঠান একীভূত হল নড়াইল প্রেস ক্লাবে। নতুন সদস্যদের বরণ করে নেয়া এবং প্রতিষ্ঠাকালীন সাংবাদিকদের সংবর্ধনার মাধ্যমে শুরু হয় যাত্রা। নড়াইল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবি, জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সহ অনেকে। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা নজরুলের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের নড়াইল প্রেস ক্লাবের পক্ষে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে আজ কোনো খেলা নেই। একদিন বিরতি দিয়ে কাল মাঠে নামছে 4 দল। প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে 197 রান করেও তারা হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে। প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালস হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে আর্সেনাল। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে ৩-এ আছে গানাররা। মাইকেল আর্টেতার দলের মিশন শিরোপা লড়াইয়ে টিকে থাকা। ৪৫ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল, দুর্দান্ত ফর্মে আছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে অপরাজিত, নভেম্বরের পর আর হারেনি তারা। অন্যদিকে ব্রেন্টফোর্ডের অবস্থান টেবিলের ১২তে। নিজেদের শেষ ৫ ম্যাচের ৩টিতেই হার নিয়ে মাঠ ছাড়ে তারা। রাত ১১:৩০টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। নিষিদ্ধ থাকলেও আতশবাজি ও রঙিন ফানুস উড়িয়ে নববর্ষ বরণ করল দেশবাসী। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশা বেড়েছে গ্রামীণ জনপদে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শান্তি প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা চান কিশোর মাঝিরা। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। অগ্নি দুর্ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কমিটি। এবং চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে তলানিতে। গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। ধান চাষে নিষেধাজ্ঞা, ফলন বিপর্যয়ের শঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।